বাংলায় ম্যাম প্রতিবর্ত ক্রিয়া। হ্যাঁ, প্রতিবর্ত ক্রিয়া মানে হলো যে কোনো একটা কাজের ক্লাসের এগেইনস্টে আপনি যেই রেসপন্সটা হয় সেটাকে বলা হয় রিফ্লেক্স অ্যাকশন। ধরো যে তোমার হাত হঠাৎ করে আগুনে লেগে গেল বা তোমার হাতে পিন ফুটে গেল, তখন তুমি কোনো কিছু চিন্তা করা ছাড়াই হাতটা ঝট করে সরিয়ে ফেলবা, সেই কাজটাকে বলা হয় রিফ্লেক্স অ্যাকশন। ম্যাম আপনার কথা বোঝা যাচ্ছে না ম্যাম। একদমই বোঝা যাচ্ছে না? এখন ম্যাম বোঝা যাচ্ছে। আচ্ছা, একটু কাছে থেকে কথা বলি। রিফ্লেক্স হলো ইনভলান্টারি মোটর রেসপন্স ডিউ টু সেন্সরি স্টিমুলেশন। বোঝা যায় কথা? ম্যাম না ম্যাম ভালো মতো বোঝা যায় না। একটু ভাইব্রেট করতেছে ম্যাম কথাগুলো। ভাইব্রেট করছে? আচ্ছা দাঁড়াও দেখি কি করা যায়। Reflex is an involuntary motor response due to a sensory stimulation. এখনো ভাইব্রেট করে নাকি এখন বোঝা যায়? এখনো করতেছে ম্যাম। এখন তাহলে তো এটা নেটের সমস্যা, এর চেয়ে বেটার করা তো পসিবল না। আচ্ছা তোমরা স্লাইড দেখো, সরি it is an involuntary motor response due to a sensory stimulation. যখন আমাদের কোন একটা ইনভলান্টারি কোন একটা সেন্সরি স্টিমুলেশন আসবে, ওইটার এগেইনস্টে যে ইনভলান্টারি মোটর রেসপন্সটা হয় তাকে বলা হয় রিফ্লেক্স। শুরুতে যেমন বললাম যে যদি তোমার হাত হঠাৎ আগুনে লেগে যায় বা তোমার হাতে হঠাৎ পিন ফুটে যায়, সেই স্টিমুলেশনের কারণে যে ইনভলান্টারি মোটর রেসপন্সটা হবে, যে ঝট করে হাতটা সরিয়ে ফেলবে, তাকে বলা হচ্ছে রিফ্লেক্স। রিফ্লেক্সের টাইপস কি কি? দুই রকমের, একটা হলো আনকন্ডিশনড রিফ্লেক্স আর একটা কন্ডিশনড রিফ্লেক্স। ম্যাডাম স্লাইড দেখা যাচ্ছে না ম্যাডাম। ও স্লাইড সরে গেছে, আচ্ছা দাঁড়াও। তাহলে রিফ্লেক্স হলো দুই রকমের, একটা আনকন্ডিশনড রিফ্লেক্স আর একটা কন্ডিশনড রিফ্লেক্স। আনকন্ডিশনড রিফ্লেক্স হলো ইনবর্ন, এটা জন্ম থেকেই থাকে, তৈরি করা যায় না। আর কন্ডিশন হলো অ্যাকোয়ার্ড, জন্মের পরে এই রিফ্লেক্স গুলা তৈরি করা হয়। এখন আনকন্ডিশনড এর মধ্যে আছে ইনহেরেন্ট রিফ্লেক্স, যেমন এটা হলো ইনহেরেন্ট, ফিক্সড, ক্যানট বি চেঞ্জড। এটার এক্সাম্পল হলো নি জার্ক। অনেক এক্সাম্পল আছে, নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক, তারপরে ক্রিমেস্টারিক রিফ্লেক্স, অ্যাবডোমিনাল রিফ্লেক্স ইত্যাদি অসংখ্য এক্সাম্পল আছে আনকন্ডিশনড রিফ্লেক্সের জন্য। আর কন্ডিশনড রিফ্লেক্স হলো অ্যাকোয়ার্ড, ক্যান বি এস্টাবলিশড এন্ড অ্যাবলিশড। যেমন salivation results from sight, smell, even from thought of favorite food. কোন একটা পছন্দের খাবার দেখলে, গন্ধ পেলে বা চিন্তা করলে যে স্যালাইভেশনটা হয় সেটা হলো অ্যাকোয়ার্ড। এটাকে কেন অ্যাকোয়ার্ড বলা হচ্ছে? কারণ যারা সেই খাবারের টেস্ট পায় নাই কখনো, তাদের কিন্তু স্যালাইভেশন হবে না। ধরো যে একটা ছোট বাচ্চার সামনে যদি কোনো টক জাতীয় খাবার রাখা হয় বা যে কোনো পছন্দের খাবার বা অন্য কোনো খাবার রাখা হলো, তার কিন্তু স্যালাইভেশন হবে না, কারণ সে এই খাবারের টেস্টের সাথে পরিচিত না। সেজন্য এই রিফ্লেক্সটাকে বলা হচ্ছে কন্ডিশনড অর অ্যাকোয়ার্ড রিফ্লেক্স। কিন্তু জন্ম থেকে আমাদের যে রিফ্লেক্স গুলা থাকে এবং যাদেরকে চেঞ্জ করা যায় না, সেই রিফ্লেক্স গুলা সবারই থাকে,
সেগুলাকে বলা হচ্ছে আনকন্ডিশনড রিফ্লেক্স। Unconditioned reflex classified into superficial reflex and deep reflexes. Superficial reflexes elicited from superficial structures like skin and mucous membrane are deep reflexes elicited from the deep structures such as muscles and tendons. স্লাইড দেখা যাচ্ছে না ম্যাম। দেখা যাচ্ছে না? না ম্যাম। না ম্যাম, স্লাইড তো দেখা যাচ্ছে না। আচ্ছা, তারাও চেষ্টা করি। এখন দেখা যায়? দেখা যায় না? না ম্যাম, না ম্যাম, এখনো তো স্ক্রিন শেয়ার হয়নি ম্যাম। এখন দেখতে পাও স্লাইড? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে শুরু থেকে কি দেখতে পাও নাই? শুরু থেকে প্রথমে ছিল এটা রিফ্লেক্স। রিফ্লেক্স হলো ইনভলিউটরি মোটর রেসপন্স ডিউ টু সেন্সরি স্টিমুলেশন। এর টাইপস হলো আনকন্ডিশনড এবং কন্ডিশনড। ঠিক আছে? আনকন্ডিশনড হলো যেটা জন্ম থেকেই থাকে, যেটা চেঞ্জ করা যায় না, যেটা ফিক্সড। আর কন্ডিশন হলো যেটা জন্মের পরে অ্যাকোয়ার করা হয় এবং এটাকে এস্টাবলিশ অথবা অ্যাবলিশ করা যায়। আনকন্ডিশনড এর ক্লাসিফিকেশন হলো সুপারফিশিয়াল রিফ্লেক্সেস এন্ড ডিপ রিফ্লেক্সেস। Superficial reflexes elicited from superficial structures, যেমন skin and mucous membrane like cornea. Deep reflexes elicited from deep structures such as muscles and tendons. তাহলে রিফ্লেক্স আমরা বুঝলাম যে যে ইনভলান্টারি মোটর রেসপন্স হয় ডিউ টু এনি সেন্সরি স্টিমুলেশন, তাকে রিফ্লেক্স বলা হয়। রিফ্লেক্স দুই রকমের, একটা হলো অ্যাকোয়ার্ড কন্ডিশনড এবং আনকন্ডিশনড। আনকন্ডিশনড আবার দুই রকম, সুপারফিশিয়াল এবং ডিপ। সুপারফিশিয়াল রিফ্লেক্স সম্বন্ধে যদি আমরা প্ল্যান্টার রিফ্লেক্স সম্বন্ধে বলি, স্ক্র্যাচিং দ্য স্কিন অফ দ্য সোল উইথ দ্য পয়েন্টেড টিপ অফ এ ক্লিনিক্যাল হ্যামার। ক্লিনিক্যাল হ্যামারের পয়েন্টেড টিপ দিয়ে তোমার সোলের স্কিনটাকে যদি স্ক্র্যাচ করা হয় তাইলে কি হবে? অ্যাডাল্টের প্ল্যান্টার ফ্লেকশন অফ দ্য বিগ টো উইথ অ্যাডাকশন অফ আদার টোজ। বড়দের হবে প্ল্যান্টার ফ্লেকশন অফ দ্য বিগ টো, প্রথম আঙ্গুলটার ফ্লেকশন হবে আর বাকিগুলার অ্যাডাকশন হবে। ঠিক আছে? আর ইনফ্যান্টদের হবে ডরসিফ্লেকশন অফ দ্য বিগ টো উইথ ফ্যানিং আউট অফ আদার টোজ। বাচ্চাদের যেটা হবে, যাদের এখনো নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্ট কমপ্লিট হয় নাই, তাদের ডরসিফ্লেকশন অফ দ্য বিগ টো উইথ ফ্যানিং আউট অফ আদার টোজ। এটার সেন্টার হলো লাম্বার 5 টু স্যাক্রাল 2। তাহলে প্ল্যান্টার রিফ্লেক্সের সেন্টার যদি ধরা হয় সেটা হলো লাম্বার 5 টু স্যাক্রাল 2। রেসপন্স অ্যাডাল্টের প্ল্যান্টার ফ্লেকশন অফ দ্য বিগ টো উইথ অ্যাডাকশন অফ আদার টোজ, আর ইনফ্যান্টের হবে ডরসিফ্লেকশন অফ দ্য বিগ টো উইথ ফ্যানিং আউট অফ আদার টোজ। ডিপ রিফ্লেক্স সবচেয়ে কমন এক্সাম্পল হলো নি জার্ক। নি জার্ক এলিসিট করার জন্য ট্যাপিং দা প্যাটেলার টেন্ডন উইথ এ ক্লিনিক্যাল হ্যামার। ক্লিনিক্যাল হ্যামার দিয়ে প্যাটেলার টেন্ডনের উপর ট্যাপ করা হলো। আমরা দেখতে পাবো ফরওয়ার্ড জার্কিং অফ দা লেগ। লেগের অংশটার ফরওয়ার্ড জার্কিং হবে। এখন কি শোনা যাচ্ছে কথা? জি ম্যাম, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, জি ম্যাডাম। হ্যাঁ, তাহলে ডিপ রিফ্লেক্সের সবচেয়ে কমন এক্সাম্পল নি জার্ক। নি জার্ককে এলিসিট করার জন্য প্যাটেলার টেন্ডনকে আমরা তারপরে সেখানে ক্লিনিক্যাল হ্যামার দিয়ে ট্যাপ করব। ট্যাপ করলে ফরওয়ার্ড জার্কিং অফ দা লেগ হবে।
এখন নি জার্কের আর্ক কি? রিফ্লেক্স আর্ক। আর্ক কথাটার মানে জানা আছে? হোয়াট ইজ দ্য মিনিং অফ আর্ক? আর্ক মানে কি বলো তো? কেউ জানো না? What is the meaning? পরিধি একটা কার্ভেচার, একটা ম্যাম গিভ এন্ড টেক রেসপন্স সিস্টেম, যেখানে ম্যাম একটা সিগন্যাল ফিডব্যাক হয়ে আবার ফেরত হয়ে চলে আসবে ম্যাম। আর্ক বলতে এখানে বোঝানো হয়েছে হলো পাথওয়ে, ঠিক আছে? এখানে পাথওয়ে বোঝানো হয়েছে আর্ক মানে। তাহলে পাথওয়ে মানে হলো যে যেখান থেকে রিফ্লেক্সটা শুরু হবে এবং যেখানে গিয়ে শেষ হবে সেই অংশটাকে বলা হইতেছে রিফ্লেক্স আর্ক। তো নি জার্কের ক্ষেত্রে রিফ্লেক্স আর্ক হলো রিসেপ্টরটা হবে মাসল স্পিন্ডল উইদিন কোয়াড্রিসেপস ফিমোরিস মাসল। ফিমোরিস মাসলের ভিতরে যে মাসল স্পিন্ডল থাকে সেটা হলো রিসেপ্টর। সেন্সরি নার্ভ মানে সেন্সটা ক্যারি করে নিয়ে যাবে ফিমোরাল নার্ভ। সেন্টার হলো লাম্বার 2 থেকে 4, মোটর নার্ভ ও ফিমোরাল নার্ভ, আর ইফেক্টরস হলো কোয়াড্রিসেপস ফিমোরিস মাসল। এখন পরীক্ষায় অনেক সময় ধরা হয় যে তোমার নি জার্কের ক্ষেত্রে সেন্সরি নার্ভ এবং মোটর নার্ভ দুইটাই কেন ফিমোরাল নার্ভ? এটা সম্বন্ধে কোনো আইডিয়া আছে তোমাদের? যে সেন্সরি নার্ভ এবং মোটর নার্ভ তো আলাদা হওয়ার কথা। সেন্সরি মানে যেই নার্ভটা সেন্সটা ক্যারি করে নিয়ে গেল, দ্যাট ইজ এফারেন্ট নার্ভ। আর যেই নার্ভ তোমাকে কাজ রিফ্লেক্স অ্যাকশন করাইলো, হ্যাঁ, যে ইফারেন্ট নার্ভ। দুইটা নার্ভ আলাদা হওয়ার কথা ছিল, কিন্তু নি জার্কের ক্ষেত্রে দুইটাই কেন ফিমোরাল নার্ভ? এটার কোনো উত্তর জানা আছে তোমার? এর জন্য কেন সেন্সরি এবং মোটর দুইটাই ফিমোরাল নার্ভ? জানা থাকলে বলো, বলো, অসুবিধা নাই, আমরা আইডিয়াস গুলো শেয়ার করি, সমস্যা নাই, বলো। নি জার্কের ক্ষেত্রে কেন এবং মোটর দুইটাই ফিমোরাল নার্ভ আলাদা হওয়ার কথা? কারণ ম্যাডাম মাসেল গুলারে কোয়াড্রিসেপস ফিমোরিস সবগুলো মাসেল দিয়ে ম্যাডাম ফিমোরাল নার্ভের ব্রাঞ্চে সাপ্লাই দেয় ম্যাডাম। এটার উত্তরটা আরেকটু অ্যাকুরেটলি বলতে গেলে যেটা বলতে হয় যে ফিমোরাল নার্ভে সেন্সরি ফাইবার এবং মোটর ফাইবার দুই রকমের ফাইবারই থাকে, বুঝছো? ফিমোরাল নার্ভ একটা মিক্সড নার্ভ। এটার উত্তরটা হলো ফিমোরাল নার্ভ একটা মিক্সড নার্ভ, এবং এই নার্ভে সেন্সরি ফাইবার এবং মোটর ফাইবার বোথ প্রেজেন্ট। তো এই নার্ভে যেহেতু সেন্সরি ফাইবারও আছে এই জন্য সেন্সেশনটা যাবে, মোটর ফাইবারও আছে এই জন্য রিফ্লেক্স অ্যাকশনটা আবার মোটর ফাইবার দিয়ে ক্যারি হবে। আর ইফেক্টর অর্গান হলো কোয়াড্রিসেপস ফিমোরিস মাসল। তাহলে একটা রিফ্লেক্সের পাথওয়ে মানে আর্ক, আর্ক মিন্স কমপ্লিট পাথওয়ে অ্যাকশন। পাথওয়েতে তাহলে প্রথমে থাকবে রিসেপ্টর, তারপরে থাকবে সেন্সরি পাথওয়ে, তারপরে হবে সেন্টার, তারপরে মোটর নার্ভ, তারপরে ইফেক্টর অর্গান, ঠিক আছে? তাহলে রিফ্লেক্স আর্ক হলো কমপ্লিট নিউরাল পাথওয়ে ফর রিফ্লেক্স অ্যাকশন। রিফ্লেক্স আর্কের অংশগুলো কি কি? হোয়াট আর দ্য পার্টস অফ রিফ্লেক্স আর্ক? সেন্সরি রিসেপ্টর, অ্যাফারেন্ট নার্ভ, সেন্টার, ইফারেন্ট নার্ভ, ইফেক্টর অর্গান। তো তোমাদেরকে যদি বলা হয় যে এই ফর্মুলার মধ্যে নি জার্কের রিফ্লেক্স আর্কটা ফেলো, তাহলে সবচেয়ে প্রথম হবে রিসেপ্টর হলো তোমার রিসেপ্টর কি বলেছি আমি তোমাদেরকে? ম্যাডাম ফিমোরাল নার্ভ। হ্যাঁ, না, মাসল স্পিন্ডলস উইদিন কোয়াড্রিসেপস ফিমোরিস মাসল। কোয়াড্রিসেপস ফিমোরিস মাসলের ভিতরে যে স্পিন্ডল আছে সেটা হলো রিসেপ্টর, ঠিক আছে? সেন্সরি নার্ভ ফিমোরাল নার্ভ, সেন্টার হলো লাম্বার 2, 3, 4, ইফারেন্ট নার্ভ ও ফিমোরাল নার্ভ, ইফেক্টর অর্গান হলো কোয়াড্রিসেপস ফিমোরিস মাসল। কোয়াড্রিসেপস ফিমোরিস মাসলের কন্ট্রাকশন হবে। কোয়াড্রিসেপস ফিমোরিস মাসলটা কোথায় থাকে বলো তো? অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাই ম্যাডাম। হ্যাঁ, তাহলে কোয়াড্রিসেপস ফিমোরিসের মাসলের যদি কন্ট্রাকশন হয় তখন আমরা
আমরা কি দেখতে পাবো ওই মানুষটার, বলো তো? একজনের যদি কন্ডিশন হয়, হ্যাঁ থাই কন্ডিশন হবে কি? হ্যাঁ ফরওয়ার্ড জার্কিং অফ লেগ হবে, ঠিক আছে, ফরওয়ার্ড জার্কিং অফ লেগ। তাহলে আমরা প্র্যাকটিক্যাল রুমে যখন নি জার্ক করব, প্যাটেলার টেন্ডনের উপরে যখন ট্যাপ করব, থাইয়ে দেখতে পাবো মাসেলের কন্ট্রাকশন হয়েছে, আর নিচের দিকে দেখবো পায়ের ফরওয়ার্ড জার্কিং হবে, ফরওয়ার্ড জার্কিং অফ লেগ। রিফ্লেক্স আর্ক কয় রকমের থাকে? মনোসিনেপটিক রিফ্লেক্স আর্ক, পলিসিনেপটিক রিফ্লেক্স আর্ক। Monosynaptic has only two neurons, one group sensory and one group motor in the circuit. যেমন knee jerk, এটা একটা স্ট্রেচ রিফ্লেক্সের এক্সাম্পল। স্ট্রেচ রিফ্লেক্সের ক্ষেত্রে রিফ্লেক্স আর্কটা মানে রিফ্লেক্সের পাথওয়ে মনোসিনেপটিক, মানে একটা মাত্র সিনাপস করছে। এখানে একটা সেন্সরি নিউরনের সাথে একটা মোটর নিউরন সিনাপস করে এই কাজ করেছে। Polysynaptic reflex arc কোথায়? Several groups of sensory and motor neurons in the circuit. এই পাথওয়ের মধ্যে, এই রাস্তাটার মধ্যে অনেকগুলা সিনাপস আছে, several groups of sensory and motor neuron. যেমন withdrawal reflex occurs in response to noxious painful stimuli. কোন একটা পেইনফুল স্টিমুলাই এর ক্ষেত্রে যে রিফ্লেক্সটা হয় সেটাকে বলা হচ্ছে withdrawal reflex. প্রথম ছবিটা দেখো স্ট্রেচ রিফ্লেক্সের ছবি। এখানে শুধু একটা সেন্সরি নার্ভের সাথে একটা মাত্র সিনাপস করছে, মোটর নার্ভ দিয়েই তোমার এই পাথওয়েটা শেষ হয়ে গেছে। এখন পলিসিনেপটিক রিফ্লেক্স আর্কের ক্ষেত্রে দেখো অনেকগুলা নিউরন একটার সাথে একটা সিনাপস করে 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 পাথওয়েটা কমপ্লিট করেছে। এখন এই পলিসিনেপটিক রিফ্লেক্স আর্কের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখব যে রেসিপ্রোকাল ইনারভেশন আর ক্রসড এক্সটেন্সর রিফ্লেক্স। ক্রসড এক্সটেন্সর রিফ্লেক্স এর সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়া আছে? না ম্যাডাম। ক্রসড, আচ্ছা নো ম্যাম। এটা, হ্যাঁ এটা ধরো যে তোমরা হেঁটে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, একটা পায়ের নিচে মনে করো একটা কাঁচের টুকরা বা একটা পেরেক ফুটে গেল, ঠিক আছে, তখন সেই পাটা তো সরাবেই, সরিয়ে যদিও সেই পাটা সরিয়ে ফেলো তাহলে তো ধূপ করে পড়ে যাবে। এখন বডি রিফ্লেক্সলি করবে কি, তোমার বডির ভারটা অন্য পায়ের উপরে নিয়ে যাবে যেন ম্যাডাম তুমি সাউন্ড দাঁড়িয়ে ক্লিয়ার থাকো। না ম্যাডাম? আচ্ছা ধরো যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, শোনা যায়? কথা শোনা যায়? না ম্যাডাম, কাটা কাটা। ম্যাম সাউন্ড ভাইব্রেট করছে ম্যাম। এখন নেটের, আমার বাসার নেটের মনে হয় সমস্যা, আমি তো আর এর চেয়ে বেটার বলতে পারতেছি না। ঠিক আছে বারে বারে বলি। জি ধরো ম্যাম, যে বলেন। রাস্তা, হ্যাঁ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, পায়ের নিচে পেরেক বা কাঁচের টুকরা পড়লো। যখন পেরেক বা কাঁচের টুকরা পড়বে তখন ঝট করে ওই পাটা সরিয়ে ফেলবা এবং তোমার দেহের ভার অন্য পায়ের উপরে দিয়ে তুমি দাঁড়িয়ে থাকার চেষ্টা করবা। সেটাকে বলা হচ্ছে ক্রসড এক্সটেন্সর রিফ্লেক্স। তুমি যদি তোমার পায়ের নিচে কোনো পেইনফুল জিনিস পড়ে আর তুমি শুধু ওই পাটা সরিয়ে ফেলো তাহলে তুমি পড়ে যাবা। এর জন্য পড়ে যাওয়া রোধ করার জন্য যখন মানুষ একটা পা সরিয়ে ফেলে আর অন্য পায়ের উপরে রিফ্লেক্সলি অন্য পায়ের উপরে দেহের ভারটা চলে যায়, সেটাকে বলা হয় ক্রসড এক্সটেন্সর রিফ্লেক্স। কথা কি বোঝা যায়? জি ম্যাডাম, মোটামুটি বোঝা যাচ্ছে ম্যাডাম। যতটুকু সম্ভব বুঝাচ্ছি, তারপর তোমরা তো নিজেরা পড়বা। আর রেসিপ্রোকাল ইনারভেশন কাকে বলে তাহলে সেটা শোনো। রেসিপ্রোকাল ইনারভেশন হলো
reflex excitation and inhibition when brought to play simultaneously on the motor neurons of an extensor muscle can be so balanced that ধরো যে innervation so that the contraction of a muscle or set of muscle is accompanied মানে এমন ভাবে তুমি স্টিমুলেশন দিলা যে একটা মাসল বা একটা সেটস অফ মাসলের কন্ট্রাকশন হলো সেই কন্ট্রাকশন ইজ accompanied by the simultaneous inhibition of antagonistic muscle or set of muscle মানে তুমি যে মাসলে স্টিমুলেশন দিলা সেই মাসল ধরো যে একটা মাসলকে ইনারভেট করলা সেই মাসল বা সেটস অফ মাসলের কন্ট্রাকশন হলো এই কন্ট্রাকশনটা accompanied by simultaneous inhibition of antagonistic muscle or set of muscle মানে যেখানে তুমি স্টিমুলেশন দিচ্ছ একই সাথে আরেক গ্রুপ অফ মাসলের তোমার ইসে হচ্ছে ইনহিবিশন হচ্ছে একটা গ্রুপের মাসলের কন্ট্রাকশন হচ্ছে আর অন্য একটা গ্রুপের মাসলের ইনহিবিশন হচ্ছে অ্যান্টাগনিস্টিক মাসলের সেটাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল ইনহিবিশন এখন প্রপার্টিজ এর মধ্যে কি কি আছে রিফ্লেক্স অ্যাকশনের প্রপার্টিজ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি রেডিয়েশন ডিলে ফ্যাসিলিটেশন সামেশন সাবলিমিনাল ফ্রিঞ্জ অক্লুশন ইনহিবিশন ফ্যাটিগ ঠিক আছে এখন ইরেডিয়েশন মানে হলো ছড়িয়ে যাওয়া strong stimulus produces a wider response due to transmission of the impulse through a large number of collaterals and interneurons strong stimulus দেওয়া হলো produces a wider response কেন wider response তৈরি করবে due to transmission of impulse through a large number of collaterals and interneurons transmitted হয়ে যাবে ইন্টারনিউরন দিয়ে সেই রেসপন্সটা চতুর্দিকে ছড়িয়ে যাবে এইজন্য একটা স্ট্রং স্টিমুলাস দিলে ওয়াইডার রেসপন্স হয় ঠিক আছে ফ্যাসিলিটেশন if a reflex is elicited repeatedly at proper intervals each subsequent stimulus exerts better effect than previous one first impulse facilitates the transmission the next impulse beneficial effect by reducing synaptic resistance এটা যেমন বারে বারে পড়লে যেমন আমাদের পড়াটা মুখস্থ হয় অনেকটা এরকম যে যদি একটা রিফ্লেক্স রিপিটেডলি এলিসিট করা হয় যে একই জায়গায় রিফ্লেক্স মানে তোমার দিচ্ছ তখন কি হবে একটা নির্দিষ্ট ইন্টারভেলে যদি এই কাজটা করা হয় each subsequent stimulus exerts better effect than previous one আগেরটার চেয়ে পরেরটা বেটার রেজাল্ট দিতে থাকবে এটাকে ফ্যাসিলিটেশন বলা হচ্ছে তারপর হলো সামেশন subthreshold stimulus added together to raise the EPSP to the threshold level and produces reflex response subthreshold stimulus as added together যদি অনেকগুলা সাবস্টিমুলাস threshold একসাথে যোগ করা হয় to raise the EPSP to the threshold level and produce reflex response সাবস্টিমুলাস একা কম রেসপন্স করবে কিন্তু যদি এখানে যোগ করে দেওয়া হয় threshold level পার হয়ে যায় তখন রিফ্লেক্স রেসপন্স তৈরি করে সাবলিমিনাল ফ্রিঞ্জ এগুলো আমরা সব প্রপার্টিজ করতেছি ঠিক আছে সাবলিমিনাল ফ্রিঞ্জ হলো simultaneously applied multiple stimuli will produce greater response that the sum total response of separately stimulated stimuli ঠিক আছে যদি simultaneously applied করা হয় simultaneously মানে হলো একসাথে যদি মাল্টিপল স্টিমুলাই অ্যাপ্লাই করা হয় এটা গ্রেটার রেসপন্স তৈরি করবে দেন দা সাম টোটাল রেসপন্স অফ সেপারেটলি স্টিমুলেটেড স্টিমুলাই আলাদা আলাদা ভাবে দিলে মনে করো আঘাত আলাদা আলাদা ভাবে দেওয়া হচ্ছে তাতে করে যা রেসপন্স হবে
সেই আঘাতটা যদি একসাথে দেওয়া হয় তাহলে অনেক বেশি হবে, ঠিক আছে? সাবলিমিনাল মানে হচ্ছে সাব থ্রেশহোল্ড। সাব থ্রেশহোল্ড স্টিমুলাই উইল সামেটেড টুগেদার ডিউ টু মাল্টিপল স্টিমুলাই। প্রপার্টিজ অফ রিফ্লেক্স অ্যাকশন, পরেরটা হলো অক্লুশন। Simultaneously applied multiple stimuli will produce lesser response than the sum total response of separately stimulated stimuli. Simultaneously applied multiple stimuli একসাথে দেওয়া হয়েছে will produce lesser response than the sum total response of separately stimulated stimuli. এটা হলো উল্টা আর কি, সামেশনের অপোজিট হলো অক্লুশন। আচ্ছা, এখন মোটর নিউরন অফ দ্য স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের মোটর নিউরন কয় রকমের আছে? আলফা মোটর নিউরন এবং গামা মোটর নিউরন। আলফা মোটর নিউরন হলো গিভ হাইলি ব্রাঞ্চিং alpha a alpha motor nerve fiber which innervate large skeletal muscle fiber. Extrafusal fiber কে innervate করে alpha motor neuron। আর gamma motor neurons give a gamma small and thin motor nerve fibers to both end of interfusal fiber. Interfusal fiber এর দুই এন্ড কে তোমার সাপ্লাই দেয় হলো গামা মোটর নিউরন, আর এক্সট্রাফিউজাল ফাইবার কে সাপ্লাই করে আলফা মোটর নিউরন। মাসল স্পিন্ডল কাকে বলে? মাসলের ভিতরে যে রিসেপ্টর থাকে সেটাকে বলে মাসল স্পিন্ডল। It is a specialized muscle fiber present within the muscle which acts as muscle receptor. মাসলটা হলো এক্সট্রাফিউজাল ফাইবার, তার ভিতরে যে স্পেশালাইজড মাসল ফাইবার থাকে মানে ইন্টারফিউজাল ফাইবার থাকে তাকে বলা হয় মাসল স্পিন্ডল। এই মাসলের ভিতরে যে মাসল স্পিন্ডলটা থাকে এটাই মাসলের রিসেপ্টর হিসাবে কাজ করে। আমরা একটু আগে যখন দেখলাম যে কোয়াড্রিসেপস ফিমোরিসের ভিতরে যে মাসল স্পিন্ডল আছে সেটা নি জার্কের রিসেপ্টর হিসাবে কাজ করছে। Two ends attached to the extrafusal fibers have normal actin and myosin filament innervated by gamma motor nerve fibers, so can contract. Central part of the spindle, interfusal fiber, has very few or no actin and myosin filaments, so the central part cannot contract. তাহলে মাসল স্পিন্ডলের সেন্ট্রাল পার্টটা কন্ট্রাক্ট করতে পারে না, শুধুমাত্র দুইটা এন্ড কন্ট্রাক্ট করতে পারে। তাদের যেহেতু নরমাল অ্যাক্টিন এবং মায়োসিন থাকে এই জন্য দুইটা এন্ড কন্ট্রাক্ট করতে পারে, কিন্তু সেন্ট্রাল অংশটা কন্ট্রাক্ট করতে পারে না। Sensory nerve fiber encircles the central part and acts as receptor. সেন্ট্রাল পার্টটা কন্ট্রাক্ট করতে পারে না এবং সেখানে সেন্সরি নার্ভ ফাইবার এনসার্কেল করে থাকে, ওই জায়গাটাই রিসেপ্টর হিসেবে কাজ করে। Muscle spindle, a mechanoreceptor, is stimulated by stretching. Contraction of two ends of the muscle spindle stretches the mid portion of the spindle, and lengthening of the whole muscle stretches the mid portion of the spindle. এখানে দেখো সেন্ট্রালি যে ছবিটা সেটা মাসল স্পিন্ডল, এই জায়গাটা মাসল স্পিন্ডল, দুই পাশে কন্ট্রাক্ট করতে পারে। বাইরের ফাইবারটা হলো এক্সট্রাফিউজাল ফাইবার, ভিতরে হলো ইন্টারফিউজাল ফাইবার। ইন্টারফিউজাল ফাইবারটাই হলো তোমার রিসেপ্টর। All the muscle fiber innervated by a single nerve fiber. এই সমস্ত মাসল ফাইবার নার্ভ সাপ্লাই পাচ্ছে একটা মাত্র নার্ভ ফাইবার দিয়ে। সাইজ অফ দ্য মোটর ইউনিট ভেরিজ, মানে
একটা নার্ভ ফাইবার দিয়ে যতগুলা মাসল ফাইবার ইনারভেটেড হয় তাকে মোটর ইউনিট বলে। অল দ্য মাসল ফাইবারস ইনারভেটেড বাই সিঙ্গেল নার্ভ ফাইবার। একটা নার্ভ ফাইবার গিয়ে যতগুলা মাসলকে ইনারভেট করে সবগুলাকে মিলিয়ে বলা হয় মোটর ইউনিট। And size of the motor unit varies the number of muscle fiber in a motor unit. কতটা মাসল ফাইবার থাকবে সেটা ভ্যারি করে। Muscles that control finer movement, যেমন laryngeal muscle, muscles concerned with eye movement, have more nerve fiber for fewer muscle fiber. অল্প মাসল ফাইবারের জন্যই বেশি নার্ভ ফাইবার থাকে যাদের ফাইন মুভমেন্ট করা দরকার। আর muscles যেমন লেগের মাসল that don't require fine control may have several fiber in a motor unit. পায়ের মাসলের কোনো ফাইন মুভমেন্টের দরকার নাই, এটা যেহেতু একটা গ্রস অ্যাকশন করা হয় সেজন্য এখানে অনেকগুলা মাসল ফাইবার, several hundred of muscle fiber in a motor unit. অনেক মাসল ফাইবার একটা মাত্র নার্ভ ফাইবার দিয়ে স্টিমুলেশন পাচ্ছে। কথা কি শোনা যাচ্ছে? জি জি, ম্যাম। সবাই কি ঘুমাচ্ছে নাকি বুঝতেও পারছি না। না ম্যাম, ম্যাডাম আছি আমরা। আচ্ছা, পার্টিসিপেন্টের সংখ্যা তো খুবই গুরুতর। লেকচার ক্লাসে মানে 1/3ও জয়েন করে নাই। এত কেন রিল্যাক্টেন্ট সবাই ক্লাসের ব্যাপারে? যদি এইভাবে পরীক্ষা হয় তাহলে এগুলো দরকার। আচ্ছা, মাসল টোন হলো state of partial contraction of skeletal muscle in resting condition produced by continuous asynchronous discharge of motor neurons supplying the muscle. Muscle tone বলতে বোঝাচ্ছে যে state of partial contraction of skeletal muscle. রেস্টিং অবস্থায় skeletal muscle এর যে state of partial contraction মানে পার্শিয়াল আংশিক কন্ট্রাক্টেড অবস্থায় থাকে skeletal muscle বিশ্রামরত অবস্থায়, সেটাকে বলা হচ্ছে মাসল টোন। And it is produced by continuous asynchronous discharge of motor neurons supplying the muscle. মোটর নিউরনের কন্টিনিউয়াস অ্যাসিনক্রোনাস ডিসচার্জ, যেই মাসলটাকে যেই নার্ভগুলা সাপ্লাই দিচ্ছে তার থেকে কন্টিনিউয়াস মানে ক্রমাগত অ্যাসিনক্রোনাস ডিসচার্জের কারণে স্কেলিটাল মাসলের যে একটা পার্শিয়াল কন্ট্রাক্টেড স্টেট থাকে, পার্শিয়াল কন্ট্রাক্টেড অবস্থায় থাকে, তাকে মাসল টোন বলা হচ্ছে। Reflexly generated by sensory signal coming from muscle spindle to posterior horn cells and stimulating anterior horn cells of spinal cord supplying the same muscle. এটা reflexly generated হচ্ছে। Sensory signal coming from muscle spindle to posterior horn cell and stimulating anterior horn cells of the spinal cord supplying the same muscle. Initiated by continuous asynchronous discharge of gamma motor neuron cell, controlled by higher brain level. তারপরে মেইনটেনেন্সটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। মেইনটেনেন্স অফ মাসল টোন, স্টিমুলেশন অফ গামা মোটর নিউরন অফ anterior horn cell, signal goes to the interfusal fiber by gamma motor fiber, contraction of two ends of interfusal fiber, stretching of muscle spindle excites receptor, impulse carried by sensory nerve to spinal cord through posterior root, synapse with alpha motor neuron and signal goes to extrafusal fiber through alpha motor fiber, and contraction of extrafusal fiber, muscle contraction occurs. ঠিক আছে, আজকে তোমাদের এই আইটেমে 3 নাম্বার আইটেমে এতটুকুই। তাহলে আজকের জন্য পড়া শেষ, এরপরের আইটেম হবে আগামীকাল। তাহলে আজকে আমি অফ হয়ে যাচ্ছি, তোমরা মাত্র খুবই অল্প পার্টিসিপেন্ট, আমি জানি না ম্যাডাম 90 এর মতো ছিল ম্যাডাম। তাই 90 হয়েছিল। আচ্ছা, এখন রোল 1 তুমি আমাকে পার্টিসিপেট অ্যাটেন্ডেন্স পাঠাবা, অ্যাটেন্ডেন্স পাঠাবা, আমি দেখব 90 যেন পার না হয়। ওকে ম্যাম, আচ্ছা। নাম্বার 1 রাগিব নূর, তুমি অ্যাটেন্ডেন্স পাঠাবা
হ্যাঁ জি আর ম্যাম, আমি ঠিক আছে ম্যাম, দেখবো, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ গুনে দেখবো 90 যেন পার না হয়। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই। আচ্ছা ম্যাম, আমি ঠিক আছে ম্যাম, আচ্ছা। end করে দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ভালো মতন পড়তে থাকো, কারণ আগের ব্যাচের প্রফ ফেব্রুয়ারিতে হবে, ঠিক আছে? তোমাদের আগের ব্যাচের, তোমাদের যদি এইভাবে, তোমাদেরও টাইমলি হয়ে যাবে ইনশাল্লাহ। মেতে তো আর হবে না, হলে নভেম্বরের দিকে হবে আর কি। মনে হয় না মেতে Okay. হবে, কারণ তোমাদের তো অনেক কিছু বাকি, অ্যানাটমিতে তো মনে হয় বাকি। হুম। আর আজকের আইটেমের Yes যা যা ma'am, একটু sure. বাকি রইলো এটা অ্যানাটমির সাথে মিলবে। এর জন্য তোমরা অ্যানাটমি যখন হেড নেক ব্রেন আই বলে এগুলো হয়ে যাবে, নার্ভাস সিস্টেমটা তোমাদের আরেকটু সহজ হবে, ম্যাম, ঠিক আছে? হ্যাঁ বলো। ম্যাম আমাদের প্রফ কতটুকু পেছনের পসিবিলিটি আছে? আমার মনে হয় নভেম্বরের দিকে হবে আর কি। ম্যাম এত বেশি? ম্যাম এত গ্যাপ? ম্যাম এটা তো অনেক হ্যাঁ, বড় গ্যাপ হয়ে যাবে। 6 মাসের গ্যাপ আর কি। নরমালি তো মে মাসে দেওয়ার কথা ছিল, মে হবে কিনা জানি না, হয়তো এটা নভেম্বরে, মানে আমি আন্দাজে বলতেছি আর কি, আন্দাজের উপরে বলতেছি। এটা কোনো ভিত্তিহীন কথা, এটার কোনো ভিত্তি নাই, বুঝছো? এটার উপর ভিত্তি করে আবার পড়ালেখা বাদ দিয়ে রেখো না। তোমরা পড়তে থাকো। আর আইটেম দিচ্ছ তোমরা ক্লাসে? জি ম্যাম, আইটেম তো দিচ্ছি। করতে থাকো আইটেমের। আমি দেখবো যে কতটুকু শেষ হয়েছে, ওইভাবে তো তোমাদের ক্লিয়ারেন্স দিতে হবে। যদি এমন হয় যে শেষমেশ প্রফ এইভাবেই হবে অনলাইন ক্লাসের ভিত্তিতে, তাহলে তোমাদের আইটেম অনলাইনে শেষ করতে হবে, এবং ক্লিয়ারেন্সটা এইভাবেই যাবে। তোমাদের হয়তো গ্যালারিতে ক্লাস হবে না বা কলেজও খুলবে না, ঠিক আছে? কারণ কলেজ তো এখন পুরোপুরি ওইভাবে খুলতেছে না, সুতরাং পড়াটা তোমাদের চালাতে হবে আর কি। পড়া বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, পড়া চালিয়ে যাও। এইভাবে প্রিপারেশন নিতে থাকো আর কি। অ্যানাটমিতে এখন কোন কার্ড চলতেছে? ম্যাম ইনফেক্ট চলছে ম্যাম। ম্যাম ইনফেক্স। আচ্ছা, ইনফেরিটি ইনফেরিটি শেষ হয়ে গেলে তোমাদের যখন হেড নেক আর ব্রেন আইবল হবে, তখন দেখবা যে সিস্টেমটা একদম সোজা হয়ে যাবে, পারবা। ইউজুয়ালি তো যখন আমরা কলেজে ক্লাস নিতাম, দুইটা কোইন্সাইড করতো, কিন্তু এখন তো অনলাইন হওয়ার কারণে একটু এলোমেলো হয়ে গেছে আর কি। তো যাই হোক, তোমরা তোমাদের নিজেদের মতন করেই পড়াটা চালায় যাও। ওকে, খোদা হাফেজ। নেক্সট উইক দেখা হবে ইনশাল্লাহ আবার। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি এন্ড করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ধীরে সিনসিয়ারলি পড়ো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।
the region.